একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আলী রিয়াজ সাহেব, উনি এসে বলেন সংবিধান ছুঁড়ে ফেলে দেন। উনি 72 সংবিধান মানেন না, উনি মুক্তিযুদ্ধ মানেন না, উনি 90 মানেন না, উনি 52 মানেন না। উনি কে? উনি কে? উনার কি অবদান আছে? উনি এসেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আমি ওই দিন বলেছিলাম। আপনাকে প্রত্যাহার করতে হবে কথা। আবার কি বললেন? সংবিধান সংশোধন করতে গিয়ে কি বললেন? জনগণ প্রজাতন্ত্রী। আরে বাবা, জনগণ এই জন লিখতে গিয়ে কত শত কোটি না কত হাজার কোটি টাকা এই সব নাম পরিবর্তন করতে হবে, সব ফাইল পরিবর্তন করতে হবে, আপনার পাসপোর্ট পরিবর্তন করতে হবে, এবং সমস্ত জায়গায় বাংলাদেশ বলে যে জায়গাটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সব পরিবর্তন করতে হবে। এদিকে বাংলাদেশ আসমানে উঠে যাবে। যে এই সমন্বয়কারীদের কতজন রাজপথে ছিল আগে, এবং এই সমন্বয়কারীদের মধ্যে ছাত্র শিবির দাবি করে 158 জনের মধ্যে 108 জনই তাদের। তারা কারা? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছে। সেই ছেলেরাই পরবর্তী সময় বলল, দেখলাম আমরা তারা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক। এবার আপনি আসেন তাহলে বলেন, তাহলে তাহলে সমন্বয়ক ওনারা 158 জনের ভিতরে 108 জন তারা দাবি করে, এর প্রতিবাদ কেউ করে না। আর তারাই স্লোগান দিচ্ছে হুম। একটা একটা শিবির ধরো ধরো। কেন ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো? হুম। তারা কি ওই স্লোগান দেয়নি? তারা ছাত্রলীগের মিছিলে যায়নি? তারা ছাত্রলীগের মিছিলে গেল, স্লোগান দিল, আওয়ামী লীগের পক্ষে কথা বললো। তারা হুম। আন্দোলনের পরে তখন তারা বলতেছে আমরা ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমরা ছাত্র সেক্রেটারি। তো এই কথাটা যদি আমি বলি অন্যায় হবে? তো 108 জনই যদি এরকম হয়ে থাকে, তারা তার শিবির পরিচয় দিয়ে কোথাও তারা সমন্বয়কের ভূমিকা পালন করে নাই, কোথাও না। ছাত্র হুম। শিবির এই এই পরিচয় দিয়ে কোথাও তারা এই আন্দোলন করেনি। তাহলে আমি হুম। কি বলবো? তারা সব মিশেছিল ছাত্রলীগের সাথে অনেক জায়গায়, সব মিশেছিল তা আমি বলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট সেটা 2 জন যদি মিশে থাকতে পারে, তাহলে কি ধারণা করবো? আমি অভিকে ব্যক্তিগতভাবে আমি চিনি, জানি, ওর সাথে যেখানে দেখা হয়েছে, ওর স্যাক্রিফাইসের কথাও জানি। কিন্তু আরো যারা আছে, তারা যে কথাটা বলছেন, এবং আমার ভাই যে কথাটি একটু আগে বললেন, যে তাদের যে ব্যাপারগুলি, আমি সাগর ভাই ব্যক্তিগত কথা বলতে চাই না। হুম। 90 সালে আন্দোলনে যা বলতাম তাই হতো, সেটা বলি নাই। এখনো ভাড়া বাসায় থাকি ঢাকাতে, 6 তলায় বাসায় থাকি, এবং অসুস্থ বউকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠি। কিন্তু এই সমন্বয়কের মধ্যে অনেকেই অবিহত না, অনেকেই হয়তো ছিলেন ম্যাচে, না ছিলেন হলে। এই সমন্বয়কের হওয়ার পরে, পরিবর্তনের পরে অনেকে বড় বড় ফ্ল্যাট উঠেছেন। ভাই যে বললেন, যারা রিক্সায় চড়েছেন, বড় বড় গাড়িতে চড়েছেন। এখনো নিজের গাড়ি নাই সাগর ভাই, এখনো অন্যের গাড়িতে চড়ি, অন্যের গাড়িতে চড়ি এখনো। তা আমাদের কথা তখন বলে, তখন আমাদের কষ্ট লাগে না? হ্যাঁ, একদিন হয়েছে এটা? যতদিন আন্দোলন করেছে ওরা তার চেয়ে বেড়ে দিন আমি হাসপাতালে দেখেছি, আহত ক্ষত বিক্ষত বারে বারে। এরশাদের আমলে, এরশাদের আমলে আমরা দেখা মাত্র গুলিকে উপেক্ষা করে মিছিল করেছি, আমরা কারফিউ ভঙ্গ করেছি। এবং যেদিন এবার সরকার কারফিউ দিল, আমি ফেসবুকে ওই দিন আমি দিয়েছিলাম, আমি রেকর্ডিং করে ছেড়েছিলাম, যে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কারফিউ ভঙ্গ করতেই হবে। এই কারফিউ ভঙ্গ করতে গিয়ে তোমরা অনেকে শহীদ হতে পারো, কিন্তু কারফিউ যদি ভঙ্গ না করতে পারো, আন্দোলন বিফলে যাবে, তোমাদের প্রত্যেকে মরতে হবে। প্রত্যেকে ফ্যাসিস্ট সরকার ধরে ধরে তোমাদের ফাঁসি দিবে, না তোমাদের হত্যা করবে। এই সমস্ত বক্তব্যগুলি তোমার আছে। এখন কথা হলো যে সমন্বয়কের মধ্যে কিছু উচ্চ অভিলাষী, তারা এমন এমন কথা বলেন, যে কথার পরিপ্রেক্ষিতে আমরা কথা দু একটা বলতে বাধ্য হই। যেমন একটা কথা যে আগে বললাম, ওটা পুনরায় আলোচনা করতে চাই না, যে এখন যে অবস্থাটা যাচ্ছে, বিএনপি তাদের শত্রু না। আর আমার ভাই একজন মনির হোসেন বললেন, উনি বলে বিএনপি পরিবার, ওনার পরিবার বিএনপি করে। তো ওনার পরিবারে কয়জন আত্মহত্যা দিয়েছেন, কয়জন শহীদ হয়েছেন, কয়জন কারাগারে গেছেন? উনি যে কথা বললেন, যে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্ররা দল করতেছে, তাই বিএনপি তারা দুর্নীতিতে নিমগ্ন হয়েছে, তাই তারা ভয় পাচ্ছে। বিএনপি কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না বিএনপি। আওয়ামী লীগ রাষ্ট্রে সব তার ছিল। তাও 2024 সালে 7ই জানুয়ারি যদি নির্বাচন হতো,
মানে ভোট দিতে পারতো, 250-এর বেশি আসন বিএনপি পেত। আর যে ভাই একজন বললেন না, যতদিন ইচ্ছা সংস্কার, ওই ভাই কোথায় আছেন? উনি কোথায় ছিলেন? উনি কার দোসর? উনি কি বলতে পারবেন? এই যে বিএনপির শত শত লোককে যখন ড্রিল মেশিন দিয়ে ফুটা করা হলো, তখন উনি কোথায় ছিলেন? তখন উনি প্রতিবাদ করেছেন। বিএনপির বাড়িঘর লুটপাট করে তখন উনি কোথায় ছিলেন? তখন কোন বক্তব্য দিয়েছেন? ভোট রাতের বেলা নিয়ে গেল, আমাদের পিটিয়ে হেলিকপ্টার পাঠালো, আমরা হেলিকপ্টারে গেলাম, তখন উনি কোথায় ছিলেন? আজকে দাঁড়ে বলে যাচ্ছে বিএনপি লুটপাট করতেছে। আরে বিএনপি যত সম্পদ বিএনপি জায়গা দখল করেছে, সেগুলো তো এখনো পুনর্দখল করতে পারে না। হ্যাঁ, এর ভিতরে দুই চারজন একটা দল, যে দলের কোটি কোটি সমর্থক, লক্ষ লক্ষ কর্মী, সেই দলের একটা থানা 10-20 জন এরকম বেআইনি যেতেই পারে। আমরা চেষ্টা করতেছি সেইগুলিকে বিরত করার জন্য, এবং আমাদের দল থেকে আমরা বহিষ্কার করতেছি, শোকজ করতেছি, লোক দেখানোর জন্য না। উনি যে কথাটা বললেন, উনি মানে আসমানে ফেরেশতা নেমে আসছেন। এই সমস্ত লোকজন যখন এই প্রশ্ন করে, আমাদের অসম্মানিত বোধ করি আমরা, যে তাদের কোন রকম রাজনৈতিক অভিজ্ঞতা নেই। এই সমস্ত লোকজন এসে আমাদেরকে বিব্রত করে প্রশ্ন করে। এই সমস্ত প্রশ্নগুলি নেওয়ার ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে। তারপরেও বলবো যে এই যে সমস্ত লোকজন নিয়ে এসে আমাদের সাথে এই সমস্ত প্রশ্ন দিয়ে আমাদেরকে বিব্রত না করে ভালো হয়। তাই আমি হুম, বলবো যে বিএনপির স্যাক্রিফাইসটাকে আপনি অস্বীকার করতেছেন, মানে কিছুই করতে পারেন না, 15 বছর কিছুই করতে পারেন না। ব্রিগেডিয়ার সাক্ষাৎ যে কথা বলেছিলেন, এক ধমকে পরে গেছে, মাফ চাইতে বলছি আমি, আমি মাফ চাইতে হবে। আজকে বিএনপির মহাসচিবের কথা বলে, ইতিহাস ভুলে গেলে হবে? এই সরকারের অত্যন্ত প্রভাবশালী যিনি উপদেষ্টা, তার নাম কি? আসিফ নজরুল। উনি 1 মাসের মাথায়, আপনার মনে আছে, 1 মাসের মাথায় উনি বললেন যে এই দেশে আওয়ামী লীগের অধীনে এই দেশে স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের রাজনীতি করে দেওয়া উচিত, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এই কথা আসিফ নজরুল বলার পর আমি টকশোতে বলেছিলাম যে আসিফ নজরুল, এই লেকচার দিতে বলতে করো তো একজনকে, হুম, ওইদিকে লেকচার দিচ্ছে বন্ধ করো। আমি আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেছিলাম যে এত তাড়াতাড়ি ভুলে গেলেন, এত মায়া, রক্তের দাগ মুছে যায় নাই, এখনো কবরের মানে শুকায় নাই, এখনই আপনি বললেন আওয়ামী লীগের নির্বাচন আসতে দেওয়া উচিত। তারপরে 2 দিন অফ থেকে তৃতীয় দিনে গিয়ে উনি উনি উনার মন্ত্রণালয় বললেন যে আওয়ামী লীগকে অন্তত 2 টার্ম নির্বাচন দিতে দেওয়া উচিত না। আমরা আগে বলেছি না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে? ব্রিগেডিয়ার ঠাকুর বলে নাই? বলে নাই? তাই আমাদেরকে বলেছে পিটিয়ে দাও, তারেক রহমান দেশে আসতেছে, ছাত্র চাঁদাবাজি হুম, করে। আমি বলতে কথা প্রত্যাহার করেন। তারেক রহমান দেশে আসবে, চাঁদাবাজি করলে না, বাস ভাড়া লাগবে না, 50-60 কিলোমিটারের মধ্যে লোক পায়ে হেঁটে যাবে। অতএব এই সমস্ত কথা বলেন, আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনি প্রত্যাহার করে দিতে হবে। উনি আর কি বললেন? এই ওই পাশে লেকচার মারতেছে, একদম জি বন্ধ করে জি, দেয়, আমি লেকচার। শোনা শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, জি জি। এবং সেখানে উনি বললেন, ব্রিগেডিয়ার শাখাত বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বললেন আপনাকে এখনো সম্মান করি, আপনি লোকজনকে দেশে আসেন, দল করেন, দল সংগঠিত করেন। জি। এই কথা ব্রিগেডিয়ার শাখাত স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলার পরে আমি হুম, বলেছিলাম আপনাকে মাফ চাইতে হবে, এই মন্ত্রণালয় ছেড়ে চলে যেতে হবে। এই সমস্ত কথাগুলি কারা বলেছে? যারা সরকারের, তারাই বলেছে। আর দোষ হচ্ছে যে বিএনপি পরবর্তী সময় কথা, বিএনপি ডাইরেক্ট এই কথাগুলি বলে না। এখন আপনি আসেন, হুম, এই যে দীর্ঘদিন যাবত এই সরকারের মধ্যে ধরেন এই যে কথা, এখান থেকে বড় ব্যর্থ এই জায়গায় আন্দোলন করলো সব দল মিলে, আর আমরা ক্ষমতা দিয়ে আসলাম বৈষম্যের দিকে স্বাধীনতা আর ইনু সাহেবকে। ইনু সাহেব ইচ্ছা মতো হুম, কুমিল্লা এবং আপনার চিটাগাঙের লোকজনকে দিয়ে, এনজিও লোকজনকে দিয়ে উনি সরকার গঠন করলেন। সরকার হবে বিপ্লবী। আপনি সরকার গঠন করুন বলে যে জাতীয় সরকার, জাতীয় সরকার গঠন করতে ওইসব লোকজন তো আসতো না। জাতীয় সরকার গঠন তখন করা হয়নি। আমরা চাইনি সরকার যেতে, আমরা চেয়েছি দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকুক, তার একটা নির্বাচন দিক। এখন যারা হুম, আছে, এখন যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের কি অবদান বলেন তো দেশে? কি অবদান এতে তাদের? কয়জন আন্দোলন সংগ্রাম গিয়েছিল? বাংলাদেশের নাগরিক তো না। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আলী রাজ সাহেব, উনি এসে বলেন সংবিধান ছুড়ে ফেলে দেন। উনি 72 সংবিধান মানেন না, উনি মুক্তিযুদ্ধ মানেন না, উনি 90 মানেন না, উনি 52 মানেন না। উনি কে? উনি কে? উনার কি অবদান আছে? উনি এসেই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা আমি ওই দিন বলেছিলাম, আপনাকে প্রত্যাহার করতে হবে কথা। আবার কি বললেন? সংবিধান সংশোধন করতে গিয়ে কি বললেন? জনগণ প্রজাতন্ত্রী। আরে বাবা, জনগণ, এই জন লিখতে গিয়ে কত শত কোটি না কত হাজার কোটি টাকা, এই সব নাম পরিবর্তন করতে হবে, সব ফাইল পরিবর্তন করতে হবে, আপনার পাসপোর্ট পরিবর্তন করতে হবে, এবং সমস্ত জায়গায়
বাংলাদেশ বলে যে জায়গাটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সব পরিবর্তন করতে হবে। এদিকে বাংলাদেশ আসমানে উঠে যাবে, কত টাকা ক্ষতি হবে, খরচ হবে উনি জানেন না। উনি আরেকজন আপনার নির্বাচন সংস্কার করতে গেলেন, 5 বছর ছিল মেয়াদ, উনি 4 বছরে নিয়ে আসেন কেন? আমার হুম, বাংলাদেশকে অর্থনীতি এত স্বাবলম্বী, আমি 4 বছর পর নির্বাচন করে 1 বছরে একটা নির্বাচন কত খরচ হয়? আস্তে আস্তে আমরা আগাবো, সেই পর্যন্ত আমরা যাই। আবার অদ্ভুত একটা সংস্কার দিলেন কি, 505 সদস্য বিশিষ্ট সংসদ, তার 100 জন মহিলা, তারা নির্বাচন করবেন সরাসরি। তো তাদের সীমানা কে নির্ধারণ করে দেবে? কোথায় সীমানা নির্ধারণ করবে? আবার হাউজের 100 জন, তারা আনুপাতিক হারে ভোটে তারা নির্বাচিত হবে। 5 জন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। এই যে সমস্ত বিভিন্ন সংস্কার এই জায়গাগুলো নিয়ে আসে, এইগুলি সংস্কার, এই সংস্কার করে আপনি কত বছর লাগবেন? আপনি আপনি কত জি বছর লাগবে সংস্কার করতে বলেন? আপনি কত বছর আপনি এই খুনিদের বিচার করুন বলেন? আপনি 2টা মার্ডার কেসের আসামিকে 6টা মামলা ছেড়ে দেন ম্যাজিস্ট্রেট কোর্ট রিমান্ড চলাকালীন সময়। হুম, আর আমাদের টকশি থেকে ধরে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, জজ কোর্ট জামিন দিল না, হাইকোর্টে কয়েক মাস খাটার পরে টাকা পয়সা খরচ করে তারপরে বেরিয়ে আসছে। ঠেকাতে পেরেছে? যারা মার্ডার কেসে জামিন দিয়ে দেয় রিমান্ড চলাকালীন সময়, তারা নাকি বিচার করবে। কত বছর লাগবে? কত কত বছর লাগবে? এই সমস্ত ভেক কথা না বলে তত দ্রুত যে সংস্কার, যেগুলি অন্যায় করেছে, যেগুলি খুন জি খারাপি করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, নির্বাচন জি কমিশনের কিছু সংস্কার করা হোক, করে একটা নির্বাচন দিক। এই নির্বাচন নিয়ে যারা আমরা নির্বাচনের কথা বললে আমরা দালাল হচ্ছে, দেশে দূরে হচ্ছে, যারা নির্বাচন করতে চান না তারা কি, তারা কেন জি ক্ষমতা থাকতে চান? জি দিনের পর দিন জি কেন তারা ক্ষমতা থাকতে চান? এই প্রশ্নটাই লোভ রেখে তাদের, আজকে আমাদের জি লোভ হলো না তাদের লোভ হলো? আমরা তো জি জনগণের সমর্থন নিয়ে, ধন্যবাদ। জনগণ সমর্থন দিলে আমরা ক্ষমতায় যাব। আর তারা তো হুম, ক্ষমতা ছাড়াই দিনের পর দিন ক্ষমতা থাকতে চায়। তো লোভী কারা বলেন তো আপনি? আজকে জি জি নিজের দিকে তাকে তো বিএনপি কে দুর্নীতি বললে পাশাপাশি ই করতে হবে। 5 মাসে আমার কতটুকু পরিবর্তন হয়েছে? আমি আপনার বিরুদ্ধে যখন অভিযোগ নিয়ে আসবো, আমাকে হুম, ভাবতে হবে এই 5 মাসে আমার জীবনযাত্রা আমি কোথায় ছিলাম, এখন আমি কোথায়। আমি আজকে সচিবালয়ে গেলে আমার কথা শুনে 5 মাস আগে আমার কথা শোনা দূরের কথা, সেটা ঢুকতেও দিত না। তো এটা কি বৈষম্য না? ওই শ্রমিকের কোন প্রতিনিধি আছে সচিবালয়ে যেতে পারে? ওই রিক্সাওয়ালার কোন প্রতিনিধি আছে? এখানে তো একটা বড় বৈষম্য। আন্দোলন করলাম আমরা সবাই মিলে, আর একটা শ্রেণী সরকার গঠন করেছে, এটা কি বৈষম্য না? এটা বড় বৈষম্য। সাধারণ মানুষের এখানে জি কোন ইয়ে আছে, অংশগ্রহণ আছে? তাই আমি বলবো, কথা বললে বললে কথা হিসাব করে বলতে হবে। আর একটা কথা শেষ আছে, করতে হবে। 17 বছরে ভোটার হতে হবে, 18 বছরে নির্বাচন করতে দিতে হবে, 21 বছরে নিয়ে আসতে। লেখাপড়া করা লাগবে না, লেখাপড়া করা লাগবে না। সব 18 বছর সব এমপি মন্ত্রী হয়ে গেলে লেখাপড়া করবে কারা বলেন আপনি? এই যে যে সমস্ত কথাবার্তা, ছেলেমু কথাবার্তা আসতেছে, কিছু কিছু আবার লোকদের সমর্থনও দিচ্ছে, এরা এতটা করে ফেলেছে। এই যে মাথাটা উঠায় এতটা করে ফেলেছে সবার নেই। এতটা এতটা করতে গিয়ে ঢাকা পয়সা কয়জন মারা গেছে, কয়জন অ্যারেস্ট হয়েছে? হুম, জাহাঙ্গীরনগর কয়জন মারা গেছে, কয়জন অ্যারেস্ট হয়েছে? শনির একটা কয়জন গেছে? ওই রামপুরা কয়জন গিয়েছে? ওই যে ইতে কাজীপাড়া কয়জন গিয়েছে বলেন? কয়জন গেছে? কয়জন মারা গেছে সেখানে গিয়ে? তো এই সমস্ত কথা বললে হবে না। সম্মান দিয়ে দিলে সম্মান রাখতে হয়। আজকে ওই যে আমার ভাই বলে বসলেন, দিন মধ্যে এগুলো তদন্ত হবে, যে 4-5 মাস তার জীবনযাত্রা কোথায় ছিল, এখন কোথায় আসছে, কতগুলি জায়গায় তারা তদবির করেছে, কতগুলো তারা টেন্ডারে তদবির করেছে, কতগুলো জায়গায় তারা আপনার বদলিতে ই করে, তারা এখন বলে বিএনপি। আরে বাবা, একবারে ঘরে আইজি বানিয়ে দিবেন আপনি? আইজি বানাই দিবেন একবারে? একবার ডিসি বানাই দিবেন, সচিব বানাই দিবেন, লোক থাকা লাগবে না? বিএনপির লোকেরা বৈষম্যের শিকার হয়ে দীর্ঘদিন পড়েছিল, এখনো জি তাদের চাকরির মেয়াদ আছে, তাই তারা সেখানে নিয়োগ পাচ্ছে। তো ধন্যবাদ। নিয়োগ দিবে কোথায়? বিশাল জি ধরিয়ে এনে দিবে? এই হাবিব কথাগুলো ভাই বলতে একদম বিরক্ত স্পষ্ট। করতেছি। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যারা ভাই বোন হাবিবের সাথে আপনারা একমত কিনা বা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকে এখানে রাখি, কাল রাত দেখা হবে।